ওয়েলকাম টু সিনে এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা বিভিন্ন হলিউড, বলিউড, টলিউড বা অন্যান্য মুভি বা ওয়েব সিরিজের এক্সপ্লেইন ভিডিও দিয়ে থাকি, যা আপনার সিনেমা দেখার সময়কে অনেক সাশ্রয় করে। আজকে যে মুভির কথা হবে তার মতো মুভি সত্যিই খুব বিরল। এই সিনেমার গল্পটিতে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটবে, কিন্তু বোঝার সুবিধার জন্য ঘটনাগুলোকে একটু সাজিয়ে নেওয়া হয়েছে। তো চলুন সিনেমাটা শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় বিম্বু নামের একটি মেয়ে তার এক্স বয়ফ্রেন্ডকে কল করে। তার বয়ফ্রেন্ড তাকে জানায় সে কিছু লোকের কাছে টাকা ধার নিয়েছে, সেই টাকা তার খরচ হয়ে গেছে, এখন তারা আবার টাকা ফেরত চাইছে। টাকার জন্য মাত্র কয়েকদিন পড়ে আছে, সে টাকা জোগাড় করতে পারবে ঠিকই, কিন্তু এত কম সময়ে তা সম্ভব নয়। এদিকে তারা টাকার জন্য প্রেসার দিয়েই চলেছে। বিম্বুর বিয়ে হয়ে গেছে, কিন্তু কলেজের বয়ফ্রেন্ডকে সে আজও ভুলতে পারেনি। বিম্বু তার বয়ফ্রেন্ডকে বাড়িতে আসতে বলে, সে কিছু একটা উপায় বের করবে কিভাবে টাকা জোগাড় করা যায়। তার বয়ফ্রেন্ড তার হাজবেন্ডের কথা জানতে চাইলে সে জানায় তার হাজবেন্ড অ্যাক্টিং এর ক্লাসে আছে, আসতে দেরি হবে। তার কথা মতো তার বয়ফ্রেন্ড চলে আসে এবং দুজনেই একে অপরকে খুশি করতে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ তাদের কাজ চালানোর পর ওই অবস্থাতেই তার বয়ফ্রেন্ড মারা যায়, তা সে অতিরিক্ত উত্তেজনায় হোক বা অন্য কোনো কারণে। বিম্বো ভীষণ ভয় পেয়ে যায়, আর ঠিক এই সময় জানালা দিয়ে তার হাজবেন্ড মুগিলকে সে বাড়ি আসতে দেখে। মুগিলকে দেখে বিম্বু তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ডের ডেড বডিটা কোনোভাবে টেনে খাট থেকে নামিয়ে অনেক কষ্টে বডিটি ফ্রিজের মধ্যে ভরে দেয়, যাতে হঠাৎ করে মুগিল এটা দেখতে না পায়। মুগিল সিঁড়ি দিয়ে ওঠার সময় তার প্রতিবেশী তাকে ডেকে বলে, আমার বাড়িতে অনেক লোকজন এসেছে, কিছু লোককে কি তোমার রুমে রাখা যাবে? মুগিল এক কথায় রাজি হয়ে যায়। মুগিল কবে সিনেমার পর্দায় আসবে সে বিষয়ে জানতে চাইলে মুগিল বলে একদিন নিশ্চয়ই আসবে। মুগিল তার রুমে এলে বিম্বু তাকে জানায় বাড়িতে পুলিশ এসেছিল তার খোঁজে। মুগিল বলে পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য। বিম্বু বলে আমি খুব ভয় পেয়েছিলাম। বিম্বু কোনোভাবে মুগিলকে ঘটনার কথাটা বলতে যাবে, ঠিক এমন সময় কলিং বেল বেজে ওঠে। মুগিল বুঝতে পারে প্রতিবেশীর আত্মীয়রা সব এসে পড়েছে। সে তাদেরকে স্বাগত জানায়। বিম্বু তাদের নমস্কার করে। এদের সঙ্গে খুব দুষ্ট একটা ছেলে এসেছে। খাবারের জন্য জিজ্ঞেস করলে তারা জানায় তারা সব খেয়েই এসেছে, এখন একটু জল পেলেই শান্তি। মুগিল ফ্রিজ থেকে জল বের করতে গেলে বিম্বু তাকে মানা করে। অতিথিরা এটা দেখে অবাক হয়ে যায়। সে বলে ফ্রিজের জল খুব ঠান্ডা। এবারে মুগিল ফ্রিজ খুলে ডেড বডি দেখে ফ্রিজের দরজাটা জোরে বন্ধ করে দেয়। বিম্বুর দিকে তাকিয়ে বলে সত্যি জল ভীষণ ঠান্ডা। ঘরের ভিতরে এসে বিম্বুকে জিজ্ঞেস করে এ কে? বিম্বু বলে এ আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, আমরা একই কলেজে পড়তাম। আজ সকালে আমি ওকে কল করে রুমে ডাকি এবং তারপর কিভাবে জানি না আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি, আর ঠিক ওই সময় ও মারা যায়। তা শুনে মুগিলের রক্ত গরম হয়ে যায় এবং একটা ফ্রাইং প্যান নিয়ে সে বিম্বুকে মারতে যায়। আওয়াজ শুনে অতিথিরা ভাবে মুগিল তাদের জন্য কফি বানাচ্ছে। তারা মুগিলকে কফি বানাতে মানা করে। মুগিল বলে সবার জন্য অল্প একটু করে কফি হয়েই যায়। তারপর সে অতি সাবধানে ও ভয়ে সে ফ্রিজ থেকে দুধের প্যাকেট বের করে। তার বাড়িতে আসা ওই দুষ্টু ছেলেটা ফ্রিজটা খোলার জন্য ফ্রিজের হ্যান্ডেলটা ধরে টানাটানি করতে থাকে, কিন্তু মুগিল ফ্রিজের দরজাটা লক করে দেয়। এরপর বিম্বু বলে এর সমস্ত দায় আমার, তুমি পুলিশ ডাকো, আমি সারেন্ডার করব। কিন্তু মুগিল বলে যখন সবাই জেনে যাবে আর বলবে মুগিলের ওয়াইফ ওই করতে করতে একটা ছেলেকে মেরে ফেলেছে, তখন আমার বা আমার বাবা মায়ের মান সম্মান কোথায় যাবে? তার থেকে ভালো আমরা লাশটাকে কোনোভাবে লুকিয়ে ফেলি, তারপর আমরা ডিভোর্স নিয়ে নেবো। বিম্বু তার কথায় রাজি হয়ে যায়। এই নিয়ে বিম্বু গুগলে সার্চ করে। কোথাও অ্যাসিডে বডি গলিয়ে দেওয়ার কথা পাই, তো কোথাও সমুদ্রে বডি ফেলে দেওয়ার কথা, কিন্তু এসব মুগিলের পছন্দ হয় না। সে ঠিক করে বডিকে ছোট ছোট টুকরোয় কেটে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দিতে হবে, পরে কুকুরে সেগুলো খেয়ে নিলে কেউ জানতেই পারবে না। মুগিল একটা ছুরি নিয়ে এসে বিম্বুর হাতে দিয়ে বলে এই কাজটা তুমিই ঘটিয়েছো, তাই তোমাকেই কাটে হবে। তারা যেহেতু জীবনে এ ধরনের কাজ কখনো করেনি, তাই তারা ভীষণ ভয় পেয়ে গেল। বিম্বু অনেক চেষ্টা করেও বডিতে একটি কোপও মারতে পারলো না। এমন সময় ওই বাচ্চাটি এসে হাজির হলে বিম্বু তাকে এমন ভয় দেখায় যে ভয়ে গিয়ে সে চুপ করে বসে পড়ে। বিম্বুর পর মুগিলও চেষ্টা করলো, কিন্তু সেও বডি কাটতে পারলো না। সে খুব চিন্তিত হয়ে একটা উপায় বের করলো। তারা ঠিক করে বিছানার ভাঁজে লাশটাকে রেখে সেটাকে উপর থেকে নিচের তলায় ফেলে লাশটাকে বাইরে নিয়ে যাবে। সেই মতো তারা অতিথিদের ঘরে রেখে অতি সাবধানে সবার চোখ এড়িয়ে বডি নিচে ফেলে এবং লিফটে করে নামতে যায়। ঠিক এমন সময় মাঝপথে লিফটের বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পরে বিদ্যুৎ ফিরে এলে তারা নিচে নেমে আসে এবং ওই লোকটার গাড়িতে বসিয়ে তারা বেরিয়ে যায়। এমন সময় একটা লোক বাইক নিয়ে আসার সময় মুগিলদেরকে অচেনা গাড়িতে যেতে দেখে তার সন্দেহ হয়। সে তাদের পিছু নেয়। মুগিল ও বিম্বু এক জায়গায় এসে তাদের গাড়ি থামিয়ে বডি গাড়িতে রেখে যাবার প্ল্যান করলো। গাড়ি থেকে বেরিয়ে একটু গিয়েই মুগিল রাস্তার সিসিটিভি ক্যামেরা দেখতে পায়, তাই সে বিম্বুকে সঙ্গে নিয়ে আবার গাড়িতে ওঠে এবং গাড়ি নিয়ে একটা হাইওয়ের পাশে এসে দাঁড়ায়। গাড়িতে সে বিম্বুকে অনেক বকাবকি করে। সে গাড়ি থেকে বিম্বুকে বেরিয়ে যেতে বলে এবং একা গাড়িতে বসে একটু কেঁদে তার মনকে হালকা করে নেয়। তারপর সে বিম্বুকে গাড়িতে ডাকে। বিম্বু গাড়িতে উঠলে মুগিল আবার গাড়ি
গাড়ি চালাতে শুরু করে। এদিকে এইসব ঘটনা ওই বাইকে আসা লোকটি তার মোবাইলে রেকর্ড করে নেয়। এরপর বিম্বো আর মুগিল গাড়িটাকে নিয়ে গিয়ে একটা রেলের ট্র্যাকে দাঁড় করিয়ে দেয়, যাতে ট্রেন গাড়িতে ধাক্কা মারলে পুরো বিষয়টা একটা অ্যাক্সিডেন্টের কেস বলে মনে হয়। অনেকক্ষণ অপেক্ষা করেও ট্রেন এলো না। মুগিল খোঁজ নিয়ে জানতে পারে ট্রেন আসতে এখনো প্রায় 2 ঘন্টা সময় লাগবে। তাই তারা গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়। মুগিল খাবার আনার জন্য বাইরে বেরোলে বিম্বো বলে, আমি একা এই লাশটার সাথে গাড়িতে থাকতে পারবো না। তাই বিম্বো খাবার আনতে গেল। বিম্বো রেস্টুরেন্টের ভেতর গেলে মুগিল লাশটাকে উদ্দেশ্য করে বলে, তুই তো কলেজে ওর বয়ফ্রেন্ড ছিলিস, তুই জানিস যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তবুও তোর আমার বাড়িতে আসার কি দরকার ছিল? একবার ভেবে দেখ, তুই বাইরে গেলে আমি যদি তোর বাড়িতে এরকম ভাবে যেতাম তাহলে তোর ফিলিংসটা কেমন হতো? প্রথমে লাশ নিয়ে তারা যেভাবে চিন্তিত ছিল, এখন মনে হচ্ছে তাদের সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে। আবার তারা ট্রেনের ট্র্যাকে গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং তখনই তাদের কাছে একটা কল আসে আর তাদের বলে, মার্ডার করে ছাড় পাওয়াটা অত সোজা নয়, ট্র্যাক থেকে গাড়ি সরা। আসলে ওদের পিছু করছিল একজন পুলিশের সাব ইন্সপেক্টর, যার নাম বার্লিন। সে কিছুক্ষণ পর তাদের কাছে আসে আর মুগেলকে গাড়ি নিয়ে তার পিছু পিছু যেতে বলে। তারা একটা গ্যারেজের মতো জায়গায় এসে পৌঁছায়। সেখানে বার্লিন কেস ক্লোজের জন্য ঘুষ চায়। মুগিল টাকা দিতে চাইলে সে টাকাকে জাস্ট কাগজের টুকরো বলে। সে বলে, আমি বিম্বোর সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। এটা শুনে ওরা দুজনেই অবাক হয়ে যায়। অনেক বোঝানোর পর মুগিলের কথায় শেষমেশ বিম্বো রাজি হয়। এবারে ইন্সপেক্টর বার্লিন বলে এর একটা ভিডিও হওয়া দরকার। তাই সে তার ফোনের ক্যামেরা অন করে বিম্বোর দিকে এগোয়। আর ঠিক এমন সময় উপর থেকে একটা টিভি তার মাথার উপর পড়ে। ইন্সপেক্টর বার্লিন মারা যায়। গাড়িতে দুটো লাশ রেখে তারা চলে যায়। মুগিল বলে, পুলিশ এখন এদের দুজনের মধ্যে কানেকশন খুঁজবে, আমরা পুরোপুরি এই কেসের বাইরে। এবার একটা প্রশ্ন থেকে যায়, এই টিভি যেটা বার্লিনের মাথায় পড়লো সেটা এলো কোথা থেকে? সেটা এর পরের স্টোরিতে কিছুটা আর শেষে পুরোটা জানা যাবে। এই কাহিনীর প্রত্যেকটি গল্প একটির সাথে আর একটি ওতপ্রোতভাবে জড়িত। তো এবার দ্বিতীয় কাহিনীতে আসা যাক। এবারের কাহিনীতে জ্যোতি নামের একটি মেয়ে ও তার ছেলে রাজকুট্টি একজনের জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে, যার নাম মানিকম। এই মানিকম জ্যোতির হাজবেন্ড, মানে রাজকুট্টির বাবা। রাজকুট্টি খুব ছোটতে তার বাবাকে দেখেছে। মানিকম বহু বছর আগে মুম্বাই গিয়েছিল। আজ তার আসার দিনে সবাই অধীর আগ্রহে রাস্তায় অপেক্ষা করছে, কিন্তু গাড়ি থেকে একজন হিজড়াকে নামতে দেখে সবাই অবাক হয়ে যায়। এর নাম শিল্পা। আসলে মানিকম মুম্বাইতে তার জেন্ডার চেঞ্জ করে নিয়েছে। সবাই খুবই হতাশ হলো, বিশেষ করে তার স্ত্রী জ্যোতি। এদিকে রাজকুট্টিকে স্কুলে সবাই টেস্টি বেবি বলে রাগায়, কারণ কেউ তার বাবাকে দেখেনি। তাই রাজকুট্টির কথায় শিল্পা স্কুলে চলল। রাজকুট্টির আজ খুব আনন্দ। সে তার বন্ধুদের বলবে, এই দেখো আমার বাবা। পথে যেতে যেতে রাজকুট্টি ও শিল্পার মধ্যে গল্প হয়। রাজকুট্টি শিল্পাকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় থাকতো, কি করে টাকা ইনকাম করতো। শিল্পা বলে, আমি মুম্বাইতে থাকতাম, আর দোকানের সামনে গিয়ে তালি বাজালেই দোকানের মালিক আমাকে টাকা দিত। কিন্তু রাজকুট্টি কিছুতেই মানতে রাজি হয় না। তখন শিল্পা পাশের দোকানে গিয়ে তালি বাজায় আর দোকানদার শিল্পাকে 20 টাকার একটি নোট দেয়। এটি দেখে রাজকুট্টি খুব মজা পায়। এরপর রাজকুট্টি টয়লেটে যায়, তার প্যান্টের জিপের সাথে আটকা পড়ে যায়। শিল্পা তাকে হেল্প করে। এমন সময় একটা কনস্টেবল এসে শিল্পাকে বাচ্চার অ্যাবিউজ করার জন্য থানা নিয়ে যায়। শিল্পা বলে, ও আমার ছেলে, ওর নাম রাজকুট্টি। কিন্তু পুলিশে এতে বিশ্বাস করে না। এরপর থানাতে ইন্সপেক্টর বার্লিন আসে আর সে শিল্পার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তাকে থানা থেকে ছেড়ে দেয়। থানা থেকে বেরিয়ে তারা স্কুলে যায়, কিন্তু গার্ড শিল্পাকে স্কুলে ঢুকতে মানা করে দেয়। তাই রাজকুট্টি তার বন্ধুদের ডেকে আনে তার বাবাকে দেখানোর জন্য। কিন্তু তার বাবাকে দেখে সব বন্ধু খুবই হাসি মজা করতে থাকে। তারা বলে, তোর বাবা শাড়ি পরে? স্কুল থেকে তারা একটা বাজারে যায়। বাজার ভিড়ে ঠাসা ছিল। সেখানে শিল্পা পান খায় আর রাজকুট্টিকে এসব নেশার জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দেয়। কিছুক্ষণ পর রাজকুট্টি বাজারে হারিয়ে যায়। শিল্পা অনেক খুঁজেও তাকে দেখতে পায় না। তাই শিল্পা সাহায্যের জন্য ইন্সপেক্টর বার্লিনের কাছে যায়। এবার বার্লিন তাকে মারতে শুরু করে। তখন শিল্পা বার্লিনকে এক লাথি মারে এবং তার মাথা ছুঁয়ে তাকে অভিশাপ দেয়। বার্লিন হাসে আর বলে, এসব কুসংস্কার আমার কিছুই হবে না। শিল্পা বাড়ি গিয়ে দেখে রাজকুট্টি বাড়ি চলে এসেছে। তাকে দেখে শিল্পা খুব খুশি হয়। শিল্পা বার্লিনের মাথায় হাত রেখে তাকে অভিশাপ দিয়েছিল, হয়তো সেই জন্যই বার্লিনের মাথায় টিভি পড়ে তার মৃত্যু হলো। কিন্তু এখনো একটা প্রশ্ন থেকে যায়, টিভিটা এলো কোথা থেকে? এটা এর পরের ঘটনায় পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। এবারের কাহিনীটি 4 বন্ধু, ছুরি, থুয়াবন ও তাদের 2 বন্ধু। এই 4 জন মিলে একদিন ব্লু ফিল্ম দেখার প্ল্যান করে। সেই মতো ফোন কলের মাধ্যমে তারা এক জায়গায় হাজির হয় এবং ঠিক হয় থুয়াবনের বাড়িতে থাকা বড় টিভিতে তারা ব্লু ফিল্ম দেখবে। চিপস, কোল্ড ড্রিঙ্কস এবং একটা দোকান থেকে বহু কষ্টে একটি ব্লু ফিল্মের সিডি কিনে তারা থুয়াবনের বাড়িতে হাজির হয়। সবাই চোখে 3D চশমা লাগিয়ে ফিল্ম দেখতে শুরু করে। ফিল্মের শুরুতে 3D চশমা দিয়ে ফিল্ম দেখতে তাদের খুব ভালো লাগে, কিন্তু একটু পরেই দেখা যায় ফিল্মে যে মেয়েটি অভিনয় করছে সে সুরির মা। সুরি চিৎকার করে ওঠে আর সবাই তাকে শান্ত করাবার চেষ্টা করলে সুরি কোল্ড ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে টিভি ভেঙে দেয় এবং ছুটে চলে বাড়ির দিকে। তার বন্ধু মোহন পিছু পিছু ছুটতে থাকে। মোহন বলে, ওটা তোর মায়ের মতো দেখতে, কিন্তু তোর মা নয়। কিন্তু সুরি বলে, আমি আমার মাকে চিনতে ভুল করতে পারি না, আমি আজ ওকে মেরেই ফেলবো। ছুটে সুরি তার বাড়ি যায়। সেখানে একটা স্ক্রু ড্রাইভার পায়, সেটা নিয়ে সে তার মাকে মারতে যায়। এমন সময় সিঁড়িতে পা পিছলে সুরির পেটে ওই স্ক্রু ড্রাইভার ঢুকে যায়। সুরির মা কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি
তাড়াতাড়ি একটা অটো করে তাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে সুরি তার মাকে বেশ্যা বলে সম্বোধন করে আর তার মা পুরো ব্যাপারটা বুঝে যায়। সুরির বাবা আরপিতমকে কল করে ডাকে। এবারে এই আরপিতম সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। প্রায় 10 বছর আগে আরপিতম সমুদ্রে আত্মহত্যা করার জন্য যায় আর তখনই সমুদ্রে সুনামি আসে। তখন আরপিতম একটি মূর্তিকে ধরে কোনো রকমে প্রাণ বাঁচায়। পরে সে ওই মূর্তিকে ভগবান মানতে লাগে আর ওই মূর্তির নাম দেয় সুনামি ভগবান। আরপিতম অনেকটা খ্রিস্টানদের মতোই ধর্ম পালন করত। সে অসুস্থদের জন্য সুনামি ভগবানের কাছে প্রার্থনা করত আর এভাবে তার বেশ কিছু অনুগামী তৈরি হয়েছিল। সে এসে সুরিকে তার সেই দেবতার কাছে নিয়ে গিয়ে সেখানে সুরিকে শুইয়ে দেয় আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। সুরির মা হাসপাতাল নিয়ে যেতে চাইলে সে কিছুতেই রাজি হয় না। সে বলে ডাক্তারের থেকে ভগবান সুরিকে বেশি তাড়াতাড়ি বাঁচিয়ে তুলবে। শেষে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে ডেকে সুরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার জন্য টাকা জমা দিতে বলা হয়, কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না। আরপিতম ও সুরির মা অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারল না। তখন আরপিতম সুনামি ভগবানের কাছে যায় ও তাকে ভগবান স্বীকার করতে রাজি হয় না এবং তার মূর্তিটাকে ভেঙে ফেলতে চায়। তখন তার সঙ্গী তাকে জিজ্ঞেস করে কেন সে এই মূর্তিটাকে দেবতা বলে মানতে রাজি নয়। আরপিতম বলে কাল আমার সাথে একজন হিজড়ার দেখা হয়েছিল। সে আরপিতমের মতোই সমুদ্রে গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু ঠিক তখনই সুনামি আসে আর তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে তখন একটা পাথরকে আঁকড়ে ধরে বসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম পাথরটা কোথায়। সে বলল ওটা শুধুমাত্র একটা পাথর ছিল আর কিছুই নয়, তাই ওটা যেখানকার সেখানেই আছে। এটা শুনে আমি বুঝতে পারলাম যে আসলে এই সুনামির দেবতা বলে কিছুই নেই। আর হ্যাঁ, সে আমাকে আরো বলেছে যে সে যখন মুম্বাইতে ছিল তখন সে কিছু ছেলেকে তার গ্রাম থেকে নিয়ে গিয়ে মুম্বাইয়ের কিছু লোকের হাতে তুলে দিয়েছিল। তাদেরকে পুরোপুরি সুস্থ হিসাবে তারা তুলে দিলেও সে বহুদিন পর সেই ছেলেগুলিকে রাস্তার ধারে দেখতে পায়। তারা ভিক্ষা চাইছে। তাদের কারুর চোখ নেই, কারুর পা নেই, কারুর হাত নেই। সে বুঝতে পারে যে আসলে এই ছেলেগুলিকে নিয়ে তাদের হাত পা বা চোখ ইত্যাদিকে তুলে নিয়ে তাদেরকে ভিক্ষার জন্য পথে বসিয়ে দেওয়া হয়। এই বলে আরপিতম ওই মূর্তিটাকে ভেঙে ফেলে। তখন ওই মূর্তির ভিতর থেকে কিছু হিরে বেরিয়ে আসে। আরপিতম অবাক হয়ে যায়। সে ওগুলো নিয়ে ছেলের চিকিৎসার জন্য গেলে জানতে পারে সুরির মায়ের কথা শুনে ডাক্তার কোনো টাকা নেয়নি। সুস্থ হওয়ার পর সুরির মা তাকে বোঝালো যে আর 10টা প্রফেশনের মতোই ব্লু ফিল্মে কাজ করাও একটা প্রফেশন। পুরো দুনিয়া ফিল্ম দেখে, তাতে কোনো দোষ নেই, কিন্তু ফিল্মে অ্যাক্টিং করলেই দোষ। আর সুরিও এটাকে সাধারণভাবেই মেনে নেয়। এদিকে মনে আছে তো যে সুরি থুয়াবনের টিফি ভেঙে দিয়েছিল, যার দাম প্রায় 30,000 টাকা। টিফির অবস্থা দেখলে থুয়াবনের বাবা তাদের প্রত্যেককে মারবে, তাই ভয়ে তারা 30,000 টাকা জোগাড় করার জন্য পথে নামে। দোকানে গিয়ে আগেই টিভি অর্ডার দিয়ে দেয়। এবার তারা একটি লোকাল পলিটিক্যাল লিডারের কাছে যায়, যার নাম আমিন। সে লোকাল ছেলেদের টাকা দিয়ে বিভিন্ন ক্রাইম করায়। তারা তার কাছে যেতেই আমিন তাদের একটা লোকের ছবি দেখিয়ে বলল এই লোকটার জন্য যখন চাওয়ালা চা নিয়ে যাবে তখন ওই চায়ের গ্লাসে বিষ মেশাইতে হবে। তারা রাজি হয়ে যায়। কথা মতো তারা চায়ের কাপে বিষ মিশিয়ে দেয় আর তারপর তারা ভাবে যদি প্রাণ বাঁচিয়ে দেওয়া হয় লোকটার তাহলে সে নিশ্চয়ই অনেক টাকা দেবে। তাই থুয়াবন দৌড়ে গিয়ে তাকে চা খেতে মানা করে, কিন্তু তারা জানতো না যে এটি একটি ডেমো মিশন ছিল তাদের জন্য। এই লোকটা ওই আমিনের লোক ছিল। আমিন এদেরকে টেস্ট করছিল আদৌ ওরা কোনো কাজ ঠিকভাবে করতে পারবে কি পারবে না। এরপর আমিন এদেরকে বাড়িতে ডাকে আর জুতো খুলে এক এক করে তাদেরকে মারতে শুরু করে। এদের এক বন্ধু মার থেকে বাঁচতে দৌড় দেয় আর তার হাতে লেগে আমিনের টিভি পড়ে ভেঙে যায়। আমিন তাদের সন্ধ্যের মধ্যে টিভি কিনে দিতে বলে। একটা টিভির খরচ ওঠাতে এসে তাদের ঘাড়ে 2টো টিভি কেনার দায় পড়ে যায়। তারা ঠিক করে টাকা চুরি করে টিভি কিনতে হবে। তারা একটা বাড়ির সামনে আসে। বাড়ির লোকটা যখন বাইরে যায় তখন তারা মুখে কালো রুমাল বেঁধে বাড়িতে ঢুকে কিছু টাকা নিয়ে দোকানে যায়। টিভি কেনার জন্য টাকার শর্ট হচ্ছে দেখে তারা আবার ওই বাড়িতে ফিরে আসে। দেখে বাড়ির মালিক ঘুমোচ্ছে। তারা খুব সাবধানে টাকা চুরি করে বেরোতে যাবে এমন সময় একটা মেয়ে তাদের সামনে এসে পড়ে আর তারা বুঝতে পারলো তারা কোনো রকম ঠোঁট না নাড়িয়ে এই মেয়েটির সঙ্গে কথা বলতে পারছে। এই মেয়েটি তার আসল পরিচয়ে বলে যে সে একটা এলিয়েন, যে ছোট থেকেই এখানে আছে। তার এক বন্ধু ছিল যে মারা গেছে, তাই সে তাদের একজনকে তার বন্ধু হিসেবে চাইলে কেউ রাজি হয় না। তখন সে একজনের শরীরকে তার জাদু বলে 2টো করে দেয় আর একটিকে তার সঙ্গী হিসেবে রেখে দেয়। থুয়াবনকে টাকা দিয়ে বলল আরো টাকার দরকার হলে এখানে চলে আসতে। তারা সেই টাকা দিয়ে একটি নতুন টিভি কিনে আনে। থুয়াবনের বাবা যাতে ভাঙা টিভি দেখতে না পায় সেজন্য তারা ছাদে যায় এবং ছাদ থেকে ভাঙা টিভিটিকে নিচে ফেলে দেয়। আর এই টিভিটাই ইন্সপেক্টর বার্লিনের মাথায় পড়েছিল যাতে সে মারা যায়। তো এই ছিল আজকের সিনেমার গল্প। আর একবার এটা সংক্ষেপে পুরো ঘটনাটা বলে দেওয়া যায়। বিম্বো ও মুগিল একটি ডেড বডি লুকানোর চেষ্টা করে, কিন্তু ইন্সপেক্টর বার্লিন সেটা জানতে পারে। কেস ক্লোজ করার পরিবর্তে সে বিম্বোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। আর ঠিক এই একই ধরনের ঘটনার জন্য শিল্পা নামের একটা হিজড়া বার্লিনের মাথায় হাত দিয়ে অভিশাপ দিয়েছিল। অন্যদিকে বন্ধুদের সাথে ব্লু ফিল্ম দেখতে বসে সেই ফিল্মে নিজের মাকে অভিনয় করতে দেখে টিভি ভেঙে দেয় সুরি। এই টিভিটা যখন তারা রিপ্লেস করলো তখন পুরনোটা তাদের ছাদ থেকে নিচে ফেলে দিল। আর ঠিক এই একই সময় ওদের ছাদের নিচে সেই ইন্সপেক্টর বার্লিন বিম্বোর সাথে সেক্স করার জন্য এগোতে থাকে। সে যখন এগিয়ে যায় তখনই তার মাথায় ওই ফেলে দেওয়া টিভিটা পড়ে তার মৃত্যু হয়। তো এই ছিল আজকের গল্প। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক
লাইক, শেয়ার এবং কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় আরও একটি ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেইন ভিডিও নিয়ে।